প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন খেলার জগৎ অনুষ্ঠানে। আমি মিশু চৌধুরী আপনাদের সঙ্গেই আছি। আমাদের আজকের পর্বটি সাজানো হয়েছে দেশি এবং বিদেশি খেলার খবর দিয়ে। 2024 টি-20 বিশ্বকাপ শুরুর আগেও টি-20 অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন সাকিব আল হাসান, কিন্তু টুর্নামেন্ট থেকে বাংলাদেশ বিদায় নেয়ার পর তার অবস্থান এখন এক যুগের মধ্যে সর্বনিম্ন। পিছিয়েছেন বোলার ও ব্যাটারদের র্যাঙ্কিংয়েও। বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল। এবারের আসরে মিশ্র অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশের। গ্রুপ পর্বে ভালো পারফরম্যান্সের পর সুপার 8-এ ভক্তদের হতাশ করেছে টাইগাররা। তবে এর আগে কোনো আসরেই 3 ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। সেই বিবেচনায় মন্দের ভালো বলা যেতেই পারে। ম্যাচ জয়ের হিসেবে এটা বাংলাদেশের সবচেয়ে সফল টি-20 বিশ্বকাপ। 2007 সালের প্রথম বিশ্বকাপে যে মানের টি-20 খেলত বাংলাদেশ, আজ 2024-এ এসে সেই ধাঁতে, তেজে, কৌশলে, চিন্তায়, আধুনিকতায় এবং সার্বিক পরিকল্পনায় হয়তোবা কিছুটা বদল এসেছে মানছি, কিন্তু সেই সঙ্গে স্পষ্ট জানাচ্ছি এবং দেখছি এই সময়টায় অন্য দেশগুলো এই ক্রিকেট উন্নতির দৌড়ে অনেক দূর এগিয়ে গেছে। সেই দূরত্বটা এতই বেশি হয়ে পড়েছে যে বাংলাদেশের সঙ্গে অভিষেক হওয়া সবগুলো বড় দল হয় টি-20 বিশ্বকাপ জিতেছে, নয়তো সেমিফাইনালে খেলেছে। আর আমরা এখনো রয়ে গেছি সেই অংশগ্রহণকারী দল হয়েই। এবারের বিশ্বকাপেও ভালো করতে পারেনি বাংলাদেশ, যার প্রভাব পড়েছে ব্যক্তিগত র্যাঙ্কিংয়েও। শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাজে পারফর্ম করায় 1 থেকে 5-এ নেমে গিয়েছিল সাকিব। এরপর নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে ভালো করে 2 ধাপ এগিয়েছিলেন এই বাঁ-হাতি অলরাউন্ডার, কিন্তু সুপার 8-এ ফের ছন্দ হারিয়ে ফেলেন তিনি। এই পর্বে 3 ম্যাচে 19 রান ও 1 উইকেট নেয়া সাকিব এবার পিছিয়েছেন 3 ধাপ। আইসিসির সর্বশেষ টি-20 র্যাঙ্কিংয়ে বড় অবনতি হয়েছে সাকিবের। তার বর্তমান অবস্থান 6 নম্বরে। 2012 সালের 21শে সেপ্টেম্বরের পর এই প্রথম 5-এর বাইরে গেলেন তিনি। এদিকে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। 2 ধাপ এগিয়ে 2-এ উঠে এসেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। তবে বড় লাভ দিয়েছেন ভারতের হার্দিক পান্ডিয়া। 4 ধাপ এগিয়ে 3য় স্থানে উঠেছেন এই ডানহাতি ব্যাটিং অলরাউন্ডার। 3 ধাপ পিছিয়েছেন অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস, তার অবস্থান 4-এ। ব্যাটারদের র্যাঙ্কিংয়েও বড় অদল বদল হয়েছে। 4 ধাপ এগিয়ে শীর্ষে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। বোলারদের র্যাঙ্কিংয়ে আগের মতো শীর্ষে আছেন ইংল্যান্ডের আদিল রশিদ। 2য় স্থানে উঠে এসেছেন আফগানিস্তানের রশিদ খান। প্যারিস অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জনকারী আর্চার সাগর ইসলাম দেশে ফিরেছেন। তুরস্কের আনাতোলিয়ায় অলিম্পিক কোটা নিশ্চিতের টুর্নামেন্টে রানার্স আপ হয়ে সাগর অলিম্পিক খেলা নিশ্চিত করেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বরণ করে নেন আর্চারি ফেডারেশনের কর্মকর্তারা। 2016 সালে গলফার সিদ্দিকুর রহমান এবং 2020 সালে রোমান সানা সরাসরি অলিম্পিক খেলার যোগ্যতা অর্জন করেছিলেন। তুরস্কে আনাতোলিয়ায় আর্চারির অলিম্পিক বাছাইয়ে রিকার্ভ ইভেন্টের সেমিফাইনালে উঠেই বাংলাদেশের আর্চার সাগর ইসলাম প্যারিসের টিকিট পেয়ে যান। পরে ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হতে পারেননি। তবে কৃতি এই আর্চার দেশে ফিরেই ফেডারেশন কর্মকর্তাদের ভালোবাসায় সিক্ত হন। ফিরেছেন অন্য আর্চাররাও। এবার অলিম্পিকেও পদক জয়ের ছক কষেছেন সাগর ইসলাম। নিজের প্রতি বিশ্বাস ছিল এবং এটা আমাদের জন্য লাস্ট একটা চান্স ছিল। ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি এর আগে ওখানে যাওয়ার আগে গেমের ন্যাশনালে আমাদের লাস্ট প্রিপারেশন ছিল আমাদের ন্যাশনাল। তো আলহামদুলিল্লাহ আমরা ওখানে অনেক স্ট্রাগল করছি। আলহামদুলিল্লাহ অনেক হার্ডওয়ার্ক করার পরে আমরা গেমে গেছি। আলহামদুলিল্লাহ নিজের প্রতি বিশ্বাস ছিল, আল্লাহর রহমত ছিল, সবার দোয়া ছিল, আলহামদুলিল্লাহ পারছি। অবশ্যই ইচ্ছা তো সবসময় বড় থাকে, ইনশাল্লাহ বাংলাদেশের জন্য মেডেল বয়ে আনবো। যেহেতু আগে কেউ পায় নাই বাংলাদেশের, ইনশাল্লাহ চেষ্টা করবো। নিজের প্রতি বিশ্বাস আছে, আল্লাহ যদি ওরকম হেদায়েত দান করেন ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যেন দেশের জন্য মেডেল বয়ে আনতে পারে।
এই সাফল্য অব্যাহত রাখার কথা জানান আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক। বাংলাদেশের জন্য তো এটা বিশাল অর্জন, কারণ স্বাধীনতা উত্তর বাংলাদেশে যদি আমরা তাকিয়ে দেখি, একথা আর্চারি কোনো প্রতিযোগিতায় খেলে পদক জয়ী হয়ে সরাসরি অলিম্পিকের সুযোগ পেয়েছে। আমাদের সেই যদি ইয়ুথ অলিম্পিক ধরি, মিলন পেয়েছিল স্বর্ণপদক, সেই সুবাদে ইয়ুথ অলিম্পিকে খেলেছিল, সেই একমাত্র খেলোয়াড় যে সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল। তারপর রোমান্সনা 19 সালে পেয়েছে, তারপর 24-এ পেল সাগর। ইনশাল্লাহ এই ধারাবাহিকতাটা আমরা রাখার চেষ্টা করব। সাফল্যের পিছনে হলো যে আমরা সিটি গ্রুপের নিরবচ্ছিন্ন সহযোগিতা, যেটা নাকি তারা 17 সাল থেকে শুরু করেছে, অদ্যাবধি তাদের এই গো ফর গোল প্রজেক্টটা চালিয়ে যাচ্ছে, যার ফলে আমরা নিরবচ্ছিন্ন প্রশিক্ষণ নিতে পারছি এবং তীর গো ফর গোলকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। সত্যি তারা টার্গেট দিয়েছিল, টার্গেট আমরা পূর্ণ করার চেষ্টা করেছি এবং সফল হয়েছে। প্যারিস অলিম্পিকে বাংলাদেশ থেকে কতজন খেলোয়াড় সুযোগ পাবেন তা এখনও চূড়ান্ত হয়নি। তবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন বিভিন্ন খেলার 6 জনের জন্য ওয়াইল্ড কার্ড চেয়ে IOCর কাছে আবেদন করেছে। কারওয়ান বাজার কাপবক্স প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছে নিউ জনতা হার্ডওয়্যার। বিজি প্রেস খেলার মাঠে প্রতিযোগিতার ফাইনালে তারা কিশোরগঞ্জ হার্ডওয়্যারকে 47 রানে পরাজিত করে শিরোপা জিতে নেয়। টানা চতুর্থবারের মতো অনুষ্ঠিত হল কারওয়ান বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি কাপবক্স প্রিমিয়ার ক্রিকেট লিগ। বরাবরের মতো 8টি দল খেলে থাকলেও এবার 6টি দল অংশ নেয় এই লিগে। দলগুলো হলো নিউ জনতা হার্ডওয়্যার, কিশোরগঞ্জ হার্ডওয়্যার, মনির ইলেকট্রিক অ্যান্ড হার্ডওয়্যার, আরিফ বিল্ডার্স, হ্যাভেন হোমস এবং খান স্যানিটারি অ্যান্ড হার্ডওয়্যার। কারওয়ান বাজার কাপবক্স মার্কেটে কর্মরত শ্রমিক কর্মচারীদের নিয়ে আয়োজিত এই ক্রিকেট লিগ মূলত বিনোদনের জন্যই। মার্কেটের ছুটির দিন প্রতি মঙ্গলবার হতো খেলা। সেই 6টি দল থেকে পয়েন্টের শীর্ষ 4টি দল ওঠে সেমিফাইনালে। সেমিফাইনাল শেষে নিউ জনতা হার্ডওয়্যার এবং কিশোরগঞ্জ হার্ডওয়্যার মুখোমুখি হয় শিরোপা লড়াইয়ের। ফাইনালে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে 6 উইকেটে 193 রান তোলে নিউ জনতা। দলের পক্ষে সর্বোচ্চ 54 রান করেন জাহাঙ্গীর। জবাবে 6 উইকেটে 146 রানে থামে কিশোরগঞ্জের ইনিংস। কাপবক্স স্পোর্টিং ক্লাবের সভাপতি মনির হোসেন জানান, এই টুর্নামেন্টটা আয়োজন করছে আজকে 4 বছর। এটা সিজন 4 খেলা চলতেছে। জাস্ট মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ থাকে, ছেলেবেলে বেকার সময় কাটায়। যে বেকার সময় কাটালে বিভিন্ন দিকে বিভিন্ন ছেলেবেলে চলে যাচ্ছে, তাই খেলাধুলার মাধ্যমে আনন্দ ফুর্তি করে এই ছেলেমেয়েদেরকে নিয়ে আমি কাটাচ্ছি। এবং এখানে প্রায় 1000 রুপে ব্যবসায়ী আছে। বাংলাদেশের ভিতরে হার্ডওয়্যার বৃহত্তর মার্কেট, সবচেয়ে বড় মার্কেট। প্রায় 7 থেকে 8000 স্টাফ আছে, তাদেরকে নিয়ে এই খেলাটা আমি চালিয়ে যাচ্ছি। কেপিএল এর সাথে জড়িত কর্মকর্তারাও টুর্নামেন্টের সাফল্য কামনার পাশাপাশি বিশ্বকাপে অংশ নেওয়া লাল সবুজের দলের সাফল্য কামনা করেন। বিজি প্রেস খেলার মাঠে প্রতিযোগিতার ফাইনালে নিউ জনতা 47 রানে কিশোরগঞ্জ হার্ডওয়্যারকে পরাজিত করে শিরোপা জিতে নেয়। খেলাধুলা করলে মন পরিষ্কার থাকে, আর মন পরিষ্কার থাকলে ব্যবসা বাণিজ্য পরিষ্কার থাকবে, দেশ ও জাতির জন্য কল্যাণকরমূলক বিষয়। মনির আমাদের ছোট ভাই, তো তার উদ্যোগে আমরা এখানে আসি, একদিন সময় দিই, আমরা ভাল লাগে। এই মার্কেটে যে ছেলেবেলারা আছে খেলাধুলার, তারাও আগ্রহী। আমরাও এই খেলাটা পরিচালনার জন্য উদ্যোগ নিয়েছি আজ থেকে করোনার আগে। এটা আপনারা জানেন, এটা 4র্থবারের মতন। আমাদের উদ্দেশ্য হলো ছেলেবেলারা যাতে সুন্দর পরিবেশে থাকে, এই জন্যই মনির, রিপন, অনেক ছেলেবেলারা এরা উদ্যোগ নিছে। আমরাও যারা মুরব্বী আছি সহযোগিতা নিছি। যারা এটার সাথে জড়িত, বিশেষ করে সভাপতি মনির, এই ক্লাবের সে সহ এবং অন্যান্য যারা আছে ক্যাপ্টেন, সবাইকে আমার অন্তর থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। যেন তারা আরও দীর্ঘদিন পর্যন্ত যেভাবে চালে আসতেছে আরও ভালো করে, যেহেতু আমাদের বাংলাদেশে এটা আন্তর্জাতিক হিসেবে ক্রিকেট খেলা এবং ফুটবল খেলা, এবং 1 নম্বরে কিন্তু ক্রিকেট খেলা, সেটা নিয়েই তারা আগাইতেছে। তো ওরাও আগাবে আশাবাদী আমি, এবং আমরাও তাদের সাথে ইনশাল্লাহ থাকবো। কাপবক্স প্রিমিয়ার লিগ সিজন 4 এবং স্পোর্টিং ক্লাবের যে সভাপতি
ওর নেতৃত্বে এবং আরও যারা সহযোগিতা করছে এই এত সুন্দর একটা আয়োজন করার জন্য আমি তাদেরকে আমাদের কারণ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি মালিক সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। প্রতিযোগিতার ফাইনাল শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে পুরস্কৃত করেন টুর্নামেন্টের আয়োজক মনির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী মোহাম্মদ সেলিম রেজা এবং আব্দুর রশিদ খান সহ অন্যান্যরা। আগামী 19 জুলাই শ্রীলঙ্কার মাটিতে পর্দা উঠবে নারী এশিয়া কাপ। এই আসরকে সামনে রেখে 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। টাইগ্রেসদের নেতৃত্ব দিবেন নিগার সুলতানা জ্যোতি। নারী ক্রিকেটে সময়টা তেমন ভালো যাচ্ছে না বাংলাদেশের। অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 ফরম্যাটে হোয়াইট ওয়াশ হওয়ার পর ভারতের বিপক্ষে পাত্তাই পায়নি টাইগ্রেসরা। এবার তাদের সামনে এশিয়া কাপের মিশন। সেই মিশনে দারুণ কিছু করতে অভিজ্ঞ রুমানা আহমেদ এবং জাহানারা আলমকে দলে ফিরিয়েছে বিসিবি। আসন্ন নারী টি-20 বিশ্বকাপকে সামনে রেখে এবারের এশিয়া কাপ হবে টি-20 ফরম্যাটে। 8টি দল অংশ নেবে। 2 গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। স্বাগতিক শ্রীলঙ্কা ছাড়াও বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া ও থাইল্যান্ড। অন্যদিকে এ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত। নারী ক্রিকেটে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই লড়াই শেষ হবে 28শে জুলাই। এশিয়া কাপ যাবো জুলাইতে, সেটা আমাদের একটা পার্ট অফ প্রিপারেশন হবে ওয়ার্ল্ড কাপের জন্য। আমরা লাস্ট 2টি সিরিজ ভালো খেলিনি, ডেফিনেটলি আমাদের সেখান থেকে কামব্যাক করাটা খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশ নারী দলে রয়েছেন নিগার সুলতানা জ্যোতি, অধিনায়ক নাহিদা আক্তার, দিলারা আক্তার, মুর্শিদা খাতুন, রুমানা আহমেদ, ঋতুমণি, মারুফা আক্তার, জাহানারা আলম, রাবেয়া, সুলতানা খাতুন, রুবাইয়া হায়দার ঝিলিক, স্বর্ণা আক্তার, ইসমা তানজুম, সাবিকুন নাহার জেসমিন ও শরীফা খাতুন। এশিয়া কাপের এবারের টুর্নামেন্টে এক গ্রুপে 4 দল রাউন্ড রবিন পদ্ধতিতে 3টি করে ম্যাচ খেলবে। বাংলাদেশ খেলবে বি গ্রুপে। টাইগ্রেসদের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে 20শে জুলাই, থাইল্যান্ডের মুখোমুখি হবে 22শে জুলাই আর মালয়েশিয়ার বিপক্ষে লড়বে 24শে জুলাই। গুলশান ফিটনেসের যাত্রা শুরু হয় 2020 সালে। এক ঝাঁক দক্ষ প্রশিক্ষক নিয়ে স্বত্বাধিকারী মোহাম্মদ এনামুল আলম এই জিম শুরু করেন। যদিও শুরুতেই করোনার ধাক্কা সামাল দিতে হিমশিম খেতে হয়েছে তাকে, তবে মানুষের সেবা করার প্রত্যয় দমিয়ে রাখতে পারেনি তাকে। প্রায় 1800 এনলিস্টেড সদস্য রয়েছে এই জিমে। শহুরে জীবনে সারা দিনের চাকরি, ব্যবসার ব্যস্ততা আর শিক্ষার্থীদের পড়াশোনার চাপে শরীরের দিকে নজর দেওয়ার সময় কোথায়? অন্যদিকে শরীর স্বাস্থ্যের যত্ন না নিলে রোগে ভোগে নাকাল অবস্থার মধ্যে পড়তেই হবে। আর এই ব্যস্ত শহরের ব্যস্ত বাসিন্দাদের সুস্থ রাখতেই এই গুলশান ফিটনেস। গুলশান লেকের পার ঘেঁষে জিমটির অবস্থান। গুলশান ফিটনেসের একজন নিয়মিত সদস্য ইশরাত করিম ভুইয়া পড়ালেখার পাশাপাশি ব্যবসাও করছেন। ওভারওয়েটের কারণে ইশরাতের দৈনন্দিন কাজ করতে কষ্ট হতো, চলাফেরায়ও বেশ অসুবিধা হতো। এই জিমে নিয়মিত ব্যায়াম করে মাত্র 4 মাসে 30 কেজি ওজন কমিয়েছেন।
এক সময় হাঁটতে কষ্ট হলেও এখন একটানা 30 মিনিট দৌড়াতে পারেন। তো বেসিক্যালি আমি অনেক ওভারওয়েট হয়ে যাচ্ছিলাম, অনেক খাওয়া দাওয়া করতাম উল্টাপাল্টা। ফিজিক্যাল ফিটনেস বলতে আমার উঠতেও কষ্ট হতো, শীতে উঠতে কষ্ট হতো, বসার থেকে উঠা পর্যন্ত বলতে গাড়িতে উঠতে আমার কষ্ট হতো। তো দেন আই স্টার্টেড গোয়িং টু জিম, অ্যান্ড জিম নট অনলি ফর ফিজিক্যাল ফিটনেস, অলসো ফর মেন্টাল হেলথ। আপনার মেন্টাল হেলথে যদি সমস্যা থাকে, যদি জিমে আসেন, ইউ ক্যান ফরগেট ইট অল। এই জন্য এইভাবে আমি জিমে আসা শুরু করলাম। আচ্ছা, এই জিমে আসার পরে আপনার কী কী পরিবর্তন এসেছে? পরিবর্তন এসছে তো অনেক। বেসিক্যালি আই লস্ট ওভার 30 kgs ইন 4 months। তো 30 কেজি 4 মাসে কমানো তো অনেক বড় ব্যাপার। আর এখন আর অনেক দূর যাওয়া বাকি আছে। আগে আমি বেশিক্ষণ হাঁটতে পারতাম না, 1-2 মিনিট হাঁটতে পারতাম, এখন আমি দৌড়াইতে পারি 30 মিনিট টানা। তো এটা একটা বড় অ্যাচিভমেন্ট আমার জন্য। এদিকে রাশান জন এসেছিলেন ওজন বাড়াতে। 53 কেজি ওজন ছিল তার। টানা 3 বছর জিম করে ওজন বাড়াতে পেরেছিলেন। বর্তমানে তার ওজন 95 কেজি। বডি বিল্ডিং, ওয়েট লিফটিং সহ ফিটনেসের নানা দিকে কাজ করছেন তিনি। আমার শুরুটা ওয়েট গেইনের জন্য হয়েছিল, যে আমার ওয়েট খুবই কম ছিল, খুবই স্কিনি ছিলাম। তো 3 বছর এক্সারসাইজ করার পরে একটা রেজাল্ট আসছে। তারপর আমি এবার ইউকে গেছিলাম। ইউকে যাওয়ার পরে আমার জিম সম্পর্কে আরও একটু নলেজ বাড়লো, ধারণা চেঞ্জ হলো যে আসলে ফিটনেসটা অনেক কিছু ক্যারি করে। তো ওইখান থেকে দেখা গেছে আমি এটার উপর আরও একটু মনোযোগ হলাম বেশি। এখানের পরিবেশ ও আধুনিক সরঞ্জাম রাশানকে মুগ্ধ করেছে। তাই নিয়মিত এখানে আসেন এবং নিজের ফিটনেস ধরে রাখার চেষ্টা করছেন। এখানকার সার্ভিসটা খুবই চমৎকার। স্পেশালি আমি তাদের ইকুইপমেন্টসের অনেক ভ্যারিয়েশন আছে, আর সবগুলি আমার ভাল লাগে আর কি। স্পেশালি ওনাদের কিছু কিছু মেশিন আছে যেটা অন্য কোনো জিমে নাই আসলে, এই জন্য আমার এই জিমটাতে আসা। আর যারা এখানকার স্টাফ আছেন তারা খুবই ফ্রেন্ডলি, এনভায়রনমেন্ট খুবই নিট অ্যান্ড ক্লিন। এটার জন্য একটু আমার আশাটা বেশি পড়ে আর কি। গুলশান ফিটনেসের যাত্রা শুরু 2020 সালে এক ঝাঁক দক্ষ প্রশিক্ষক নিয়ে স্বত্বাধিকারী মোহাম্মদ এনামুল আলম এই জিম শুরু করেন। যদিও শুরুতেই করোনার ধাক্কা সামাল দিতে হিমশিম খেতে হয়েছে তাকে, তবে মানুষের সেবা করার প্রত্যয় দমিয়ে রাখতে পারেনি। প্রায় 1800 ইনলিস্টেড সদস্য রয়েছে এই জিমে। তবে প্রায় 250 জন সদস্য নিয়মিত ব্যায়াম করছেন এখানে। অ্যানাটমিক্যাল যে সমস্ত ব্যাপার আছে, সায়েন্টিফিক ব্যাপার আছে, সব কিছু অ্যানালিসিস করে যেহেতু একটা প্রপার গাইড সার্ভিস দিতে পারে, সেজন্য আমি আমার হেলথ ক্লাবে ফিজিও ডক্টর এবং সার্টিফাইড ইনস্ট্রাক্টর, তাদের আন্ডারে প্রত্যেকটা ক্লাবে আমার 14 জন করে ট্রেনার থাকে। তো সাধারণত যখন একজন নতুন মেম্বার আসে তাদেরকে প্রথমেই ফিটনেস অ্যানালাইসিস করা হয় বডি, যেটা হলো বিসিএ মেশিনের সাহায্যে। ওই মেশিনের রিপোর্টে ভিত্তিতে তাকে ওয়ার্কআউট, ডায়েট প্ল্যান এগুলা করা হয়, করে দেয় ইনস্ট্রাক্টর। তারপর ফিজিও ডক্টর আবার এটাকে চেক করে যে এখানে কোনো ফিজিক্যাল তার বডির যেই কন্ডিশন তাতে কোনো প্যারালাল বা কোনো তার জন্য কোনো ধরনের আছে কি না, থাকলে সেটা আবার অ্যাপ্রুভ দিলে দেন এটা ট্রেনারদের কাছে যায়। তখন ট্রেনাররা এই চার্ট দেখে দেখে ওয়ার্কআউটটা করে দেয়। সেক্ষেত্রে আমি এখানে এটা করার অর্থ হলো সেখানে যাতে কোনো আমাদের এই যারা মেম্বার তারা যাতে কোনোভাবে মিসগাইডেড হয়ে বা কোনো কারণে যারা কোনো ইনজুর বা কোনো ধরনের সাফার করতে না হয়, এটা সার্টিফাইড ইনস্ট্রাক্টরের তত্ত্বাবধানে এবং ফিজিও ডক্টরের নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে আমাদের এই সার্ভিসটা দেওয়া হয়। একটি পূর্ণাঙ্গ জিম হিসেবে সকল সুযোগ সুবিধাই আছে এখানে। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, অকুপেশনাল হেলথ কন্ডিশন, সিনিয়র সিটিজেনদের জন্য ফিটনেস রিকভারি প্রোগ্রাম, স্লিমিং সেকশন, ওবেসিটি ম্যানেজমেন্ট এবং ফিজিও ডক্টর কনসালটেন্সি। নিয়ম মেনে ব্যায়াম করার জন্য ফিজিও ডক্টরের পরামর্শ নেওয়ার সুযোগ রয়েছে এখানে। দেখা যাচ্ছে যে লং টাইম ডেস্ক ওয়ার্ক করে থাকে, তারা বিভিন্ন ফিজিক্যাল প্রবলেমে ভোগে। কারোর দেখা যাচ্ছে যে আর্থ্রাইটিক প্রবলেম হতে পারে, ব্যাক পেইন, নেক পেইন হতে পারে, এবং লং টাইম কাজ করার কারণে তারা দেখা যাচ্ছে যে তাদের এনার্জি লেভেল, স্ট্যামিনা লেভেল অনেক কমে যায়। তাদের ফিজিক্যাল প্রবলেমের সাথে তাদের আদার কোনো মেডিকেল ইস্যুস আছে নাকি সেগুলোও আমরা দেখে সমন্বয় করে ফিজিওথেরাপিউটিক এক্সারসাইজ প্লাস জিম এক্সারসাইজ দুটো সমন্বয় করে আমরা ওয়ার্কআউট প্ল্যানটা তৈরি করে থাকি।
সুস্থ থাকতে কেবল পুরুষরাই নয়, নারীরাও যাচ্ছেন ব্যায়ামাগারে। তাই এখানেও রয়েছে নারীদের জন্য আলাদা জোন। রোগে আক্রান্ত হওয়ার আগেই যদি নিয়মিত শরীর চর্চার অভ্যাস করা যায়, তাহলে রোগের ঝুঁকি অনেকটাই কমে আসবে। এমন ধারণা থেকে নারীরা এখন জিমে ছুটছেন। এছাড়া ফিটনেসের ব্যাপারটি তো আছেই, তাই নারীরাও ব্যায়াম করছেন নিয়মিত। দেখা যায় যে মেয়েরা সাধারণত ফিজিক্যাল অ্যাক্টিভিটির দিকে অতটা খেয়ালই না, বাঙালির মেয়েরা বিশেষ করে। তো ওরা বেশি অবিস, লাম্বার পেইন, ব্যাক পেইন এইসব প্রবলেম নিয়ে বেশি আসে। আর গৃহিণীদের প্রবলেমগুলো বেশি, নিউট্রিশন ঠিকমতো হচ্ছে না, এইসব প্রবলেম নিয়ে আসে। তখন আমরা সেগুলো সলভ করার চেষ্টা করি ভালোভাবে সার্টিফাইড ট্রেনারের মাধ্যমে, এবং কাকে কি নিউট্রিশন দিতে হবে, কাকে কি এক্সারসাইজ দিতে হবে, ওটা বিবেচনা করে। ভাবতে হচ্ছে স্বাস্থ্যের সুরক্ষা নিয়ে। জিমে ঘাম ঝরিয়ে এলে দেখবেন দৈনন্দিন কাজে আপনিও পাবেন অফুরন্ত কর্মশক্তি। তাই নিয়মিত ব্যায়াম করুন। দর্শক, এই ছিল আমাদের আজকের পর্বে। সপ্তাহ জুড়ে ঘটে যাওয়া বিষয়গুলো আমরা চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরতে। সাথে থাকুন খেলার জগতে, দেখতে থাকুন এটিএন বাংলা।